ছাত্র জনতার আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ কর্তারা ও পদোন্নতির তালিকায় অনেকেই আড়ালে আছেন ৫ই আগস্ট থেকে ক্ষুব্ধ বঞ্চিতরা। সমবায় ব্যাংকের লকার থেকে ১২,০০০ ভরি স্বর্ণ উধাও, জানালেন উপদেষ্টা। এস আলম গ্রুপের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে হাইকোর্টের রুল। যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআই। বিগত সরকারের বিতর্কিত আইন সংশোধন বা বাতিল হবে বললেন আইন উপদেষ্টা। তথ্য অধিকার কমিশন পুনর্গঠনের আহ্বান টিআইবির। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মরদেহ উদ্ধার। ইসরায়েলি তাণ্ডবে লেবাননে আতঙ্কে দিন কাটছে লক্ষাধিক বাংলাদেশের। এখন আমার কাছে চলার মতন আমার টাকা পয়সা নেই, খাবার টাবারের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে একটা আবেদন, আমাদের এই প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী পুলিশ কর্মকর্তাদের পদবি এবং পদোন্নতি নিয়ে বাহিনীতে অস্থিরতা কমছেই না। আওয়ামী লীগ সরকারের অপরাধের দোসর হিসেবে যারা কাজ করেছেন তাদের পদায়ন এবং পদোন্নতির ঘটনায় ক্ষুব্ধ বিগত সময়ে বঞ্চিত কর্মকর্তারা। অতিরিক্ত আইজি হতে এমন অনেকের নামই এসেছে যাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশের মতো ভয়াবহ অভিযোগ আছে। কারা আছেন এই তালিকায় জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার এসএসবির একটি মিটিং হয়। সেই মিটিংয়ে পুলিশের ১১ কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে প্রমোশন দেয়া নিয়ে আলোচনা হয়। সেখানে এমন কয়েকজনের নাম উঠে এসেছে যাদের বিরুদ্ধে আছে ঘোরতর অভিযোগ। তাদের কয়েকজনের মধ্যে একজন ডিআইজি গোলাম রসুল, যিনি পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, সবশেষ বঙ্গবন্ধু কর্নার নির্মাণ, বঙ্গবন্ধুর বন্দনা, পুলিশের গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তিনি নিজ উদ্যোগেই তৈরি করেছিলেন। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন। এই গোলাম রসুল এখন ভুল পাল্টে পুলিশের অতিরিক্ত আইজি হওয়ার লাইনে। এরপরই যার নাম ডক্টর খন্দকার মহিদুদ্দিন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ৫ আগস্ট থেকে আড়ালে, তবুও তার প্রমোশন নিয়ে আলোচনা। তার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলা আছে, যেখানে ৩০২ এবং ৩০৭ ধারা সহ দণ্ডবিধির আরও ৭টি ধারা আছে। বিস্ফোরক আইনের ৩ ও ৬ ধারায় মামলা আছে। একই সঙ্গে মোহাম্মদপুর থানায় আরও 2টি মামলা আছে, যেখানে তিনি একটিতে ১৪ নম্বর আসামি, একটিতে তিনি ২০ নম্বর আসামি, এবং সেখানেও প্যানেল কোডের জামিন অযোগ্য সব ধারা তার বিরুদ্ধে। গোলাম কিবরিয়া শেখ হাসিনার পুলিশ প্রোটোকল এসপিবিএন এর প্রধান ছিলেন। এর আগে সিলেটের পুলিশ কমিশনার থাকা অবস্থায় পুলিশি নির্যাতনে রায়হান হত্যার মূল হোতা এসআই আকবরকে গ্রেফতার না করে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এই কিবরিয়া। এরপর নাম আসছে কুসুম দেওয়ানের, যিনি সিআইডিতে থাকার সময় সে সময়কার বিতর্কিত সব তদন্ত রিপোর্ট এবং সেগুলোর আলামত তিনি গায়েব করে দিয়েছিলেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে। কুসুম দেওয়ান ও ডক্টর মহিদুদ্দিন এরই মধ্যে ১৯ ফেব্রুয়ারি সুপার নিউমারি ক্যাটাগরিতে অতিরিক্ত আইজি পদ পেয়েছেন। এখন তা স্থায়ী করার বন্দোবস্তে ব্যস্ত তারা। এছাড়াও আসছে বর্তমানে এসবির যিনি প্রধান শাহ আলম, তার বিরুদ্ধে অবসরে যাওয়ার কথা তার ২ অক্টোবর। এরই মধ্যে তিনি চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন করেছেন। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম ১৮ সেপ্টেম্বর রাত 10:30টায় MH103 ফ্লাইট যোগে সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে এসবির প্রধান শাহ আলমকে জানানো হয় বিষয়টি। গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, জবাবে শাহ আলম বলেছিলেন তাকে যেন যেতে দেওয়া হয়। এসবি প্রধানের অনুমতির পর ইমিগ্রেশন পার হয়ে সেই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মীর রেজাউল আলম। এছাড়াও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি ও প্রাক্তন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসবি প্রধান শাহ আলমের সহযোগিতায় ২০ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার জন্য এয়ারপোর্টে যান।
একইভাবে ইমিগ্রেশন থেকে তাকে বিষয়টি জানানো হলে তিনি তার বেলাতেও বলেন তাকে যেন যেতে দেওয়া হয়। যদিও ডিবি বিষয়টি পরে জানার পর তার দেশ ত্যাগের বিষয়ে আপত্তি জানায়। পরে শাহ আলমের অনুরোধে তিনি আবার ফিরে যান। মীর রেজাউল আর খন্দকার গোলাম ফারুক দুজনের বিরুদ্ধেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুম খুনের সাথে জড়িত থাকার বড়সড় অভিযোগ। এসবি প্রধান শাহ আলম যোগদানের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দেশ ত্যাগে সহযোগিতা করেছেন এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই শাহ আলম নিজে অতিরিক্ত আইজি না হয়েও অতিরিক্ত আইজির প্যাড ব্যবহার করছেন এবং যেই প্যাডে তিনি একজন কর্মকর্তাকে পোস্টিং না দিয়ে ঢাকায় রাখার জন্য পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল তার কাছে অনুরোধ করছেন। পুরো বিষয়টি আমরা জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেনকে। তিনি পুরো বিষয়টি শুনলেন এবং সাক্ষাৎকার দিতে না চাইলেও বললেন ব্যবস্থা নেবেন। এখন দেখার অপেক্ষা কি ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকার। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। সমবায় ব্যাংকের লকার থেকে উধাও হয়ে গেছে 12,000 ভরি স্বর্ণ। ঘটনার প্রায় 5 বছরেও উদ্ঘাটন করা যায়নি রহস্য। দীর্ঘদিন বিষয়টি ঢেকে রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন ভল্ট থেকে স্বর্ণ গায়েবের বিষয়ে মামলা হয়েছে, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ খোয়া যায় 2020 সালে। তখন জনজীবন স্থবির করোনা সংকটে, অফিস আদালত সবই চলছিল সীমিত পরিসরে। ঠিক তখনই ভুয়া গ্রাহক সাজিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তারা 4 মাসে লকার থেকে বের করে হাজার হাজার ভরি স্বর্ণ, যা ব্যাংকের লোকজন জানলেও অজানাই ছিল সবার। বিষয়টি জেনে বুঝেই চেপে যান কর্মকর্তারা। এত বড় ঘটনা কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানলেও প্রকাশ্যে আনা হয়নি, যা জনসম্মুখে আনলেন স্থানীয় সরকার উপদেষ্টা। রোববার কুমিল্লার এক অনুষ্ঠানে তিনি জানান সমবায় ব্যাংক থেকে খোয়া গেছে 12,000 ভরি স্বর্ণ। সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে 12,000 ভরি সোনা খোঁজা যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন নারায়ণগঞ্জের ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড 2004 সালে 12,000 ভরি স্বর্ণ বন্ধক রাখে সমবায় ব্যাংকে। বিনিময়ে 12 কোটি টাকা ঋণ নেয় প্রতিষ্ঠানটি, যা সুদে আসলে বেড়ে দাঁড়ায় 22 কোটিতে। গ্রাহকের অর্থ আত্মসাৎ করে নারায়ণগঞ্জের এই কোঅপারেটিভ প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়ে যায়। দায় দেনা বেড়ে যাওয়ায় ব্যাংকের স্বর্ণ আর ফেরত নেয়নি। নিয়মানুযায়ী এই স্বর্ণ নিলামে তোলার কথা থাকলেও তা করেনি সমবায় ব্যাংক। 2021 সালে এ বিভাগের দায়িত্বে থাকা 7 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। ওই সেকশনে আমরা কখনো আমি কাজ করি নাই, আমি জানিও না। দুদক ওনারা অনুসন্ধান করছে, ওনারা দুদকে রিপোর্ট দিতে, আমাদের এরা হাজিরা দেয়। মূল ঘটনা আমরা জানি না। ওরা গ্রাহক শো করে নিছে, গ্রাহকের কাগজ হয় না, গ্রাহক শো করে টাকাটা স্বর্ণটা নিচ্ছে আর কি। নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান, তাদের স্বর্ণ, তাদের গ্রাহকদের স্বর্ণ আমার এখানে বন্ধক রেখে, পুনঃবন্ধক রেখে তারা আমাদের থেকে ক্যাশ ক্রেডিট লোন নিই। 16 সাল থেকে আমরা সর্বশেষ 16 সালে বলছি এদেরকে এত তারিখের মধ্যে নেওয়ার জন্য, নইলে নিলাম করব। তো 16 সালের পরে আর নিলাম হয় নাই আর কি। তো ওই স্বর্ণটাই মার্চ থেকে জুন পর্যন্ত দীর্ঘ সময় ধরে মার্চ থেকে মে জুন 4 মাস। সমবায় ব্যাংকের লকার থেকে স্বর্ণ খোয়া যাওয়ার বিষয়টি এখনো তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। দুদক নিজে স্বপ্রণোদিত হয়ে মামলা করছে এবং ওনাদের স্টেটমেন্ট নিতে নিয়ে ওইভাবে ওনারা চার্জশিট দিতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এস আলম গ্রুপের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে গ্রুপটি কত টাকা ঋণ নিয়েছে তাও জানাতে হবে হাইকোর্টকে। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক, BFIU ও BSEC-কে। বহুল আলোচিত ও বিতর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ দেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ কেলেঙ্কারি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সমালোচিত গ্রুপটি। দুর্নীতির অনুসন্ধান নিয়ে মামলা হলেও ধোপে টেকেনি দেশের সর্বোচ্চ আদালতে। সে সময় কড়াকড়ি দেয়া হয়েছিল সংবাদ প্রচারেও।
5 আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে রিট হয় হাইকোর্টে। এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট হয় 18 সেপ্টেম্বর। রিটে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার ও তাদের পরিবারের সদস্যদের সব সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয়। রোববার বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চে হয় শুনানিতে আদালত বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, তাই তারা ধীরে এগোতে চান। কোর্ট মন্তব্য করেছে যে এটা খুব সেনসিটিভ একটা ইস্যু, এই ইস্যুতে আমরা একটু সাবধানতা অবলম্বন করাই ভালো, এই জন্য একটু কেয়ারফুলি রুলটা উনি দিয়েছেন। আদেশের পাশাপাশি রুল জারি করেন হাইকোর্ট। বিদেশে থাকা এস আলম গ্রুপের সব সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক, বিএফআইও, বিএসইসি কে রুলের জবাব দিতে হবে। যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিজে, এটা রিপেট্রিয়েশন করার যে ইনিশিয়েটিভ কতটুকু নেওয়া হয়েছে এবং টোটাল লোন অ্যান্ড ক্রেডিট ফ্যাসিলিটিস অ্যাভেলড বাই এস আলম গ্রুপ, যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআইইউ। এস আলমের আলাদিনের চিরাগ শিরোনামে একটি খবর তোলপাড় হয়েছিল শেখ হাসিনার আমলেই। সে প্রতিবেদনে বলা হয়, 3 মহাদেশে ছড়িয়েছে এস আলম গ্রুপের পাচারকৃত অর্থ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। রাজস্ব ও ব্যাংক খাত সংস্কারে অর্থায়ন করবে আইএমএফ। জ্বালানি সহ অন্যান্য খাতেও সহায়তা প্রদান করবে প্রতিষ্ঠানটি। অক্টোবরে আইএমএফ এর পরিচালনা পর্ষদের সভায় এই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংক এবং আইএফসির প্রতিনিধি দল সাক্ষাৎ করে। তিনি জানান, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইএফসি অর্থনৈতিক খাত সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করবে। সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাদা। তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। বিগত সরকারের করা সব বিতর্কিত আইন সংশোধন কিংবা বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল। এমন পরিস্থিতি যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তথ্য অধিকার দিবসের এই মত বিনিময়ে টিআইবির নির্বাহী পরিচালক সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠনের আহ্বান জানান। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য অধিকার ফোরামের মত বিনিময় সভা। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার, এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক সভায় অংশ নেন বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। আলোচনা হয় তথ্য অধিকার আইনের গুরুত্ব সহ নানা দিক প্রসঙ্গে। বক্তারা বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংস্কার ও তা আরও কার্যকর করার তাগিদ দেন। যে কোনো মানবাধিকার লঙ্ঘন, সেটা নারীর প্রতি হোক, প্রান্তিক মানুষ, পাহাড়ি মানুষ, সংখ্যালঘু, এটা খুবই ভালোভাবে এটা দেখা হবে এবং এটা অ্যাড্রেস করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। ওয়েবসাইটের প্রবেশগম্যতা এবং ব্যবহারযোগ্যতা, অনেকের ওয়েবসাইটে অনেক কিছু আছে, কিন্তু কোথায় যে আছে, আমরা যখন এই 100 এনজিও দেখার চেষ্টা করেছি, মিশন ভিশন কোথাও হয়তো আছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকারের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। নাগরিক সমাজের সুপারিশ অনুযায়ী সংস্কার হতে হবে তথ্য অধিকার আইনের। সরকার কিছু নাম প্রস্তাব করতে পারে এবং সেই নামের উপর ভিত্তি করে যারা তথ্য অধিকার আইনের অংশীজন, তাদেরকে সম্পৃক্ত করে, তাদের মতামতের উপর ভিত্তি করে, তাদের কাছ থেকে ভ্যালিডেশনের উপর ভিত্তি করে তথ্য কমিশন গঠন করতে হবে। তথ্য গোপন করাকে নিপীড়নের বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, সাধারণ মানুষ অধিকার নিয়ে সচেতন নয়, তাই গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব, খুব অচিরেই করব। আপনাদের একটা জিনিস বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে। আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না। যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো। বিগত সরকারের কঠোর সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আরো বলেন, দুঃশাসনের সময় প্রতিবাদ করাটাই সবচেয়ে বড় ব্যাপার, আর এই ধারা সবসময় বজায় রাখতে হবে। নির্মম খুনি রেজিম, এটাকে সাপোর্ট করার মতো লোকজন আমাদের সিভিল সোসাইটিতে ছিল। আমরা এই ভুলগুলা যেন না করি,
আমরা খারাপই, সে কোন দলে, সে কার সন্তান, সে আপনার কখন কি করেছে বা কি করবে, আমার নিজের সুবিধা কি হবে, সেগুলি যেন কখনোই আমাদের বিবেচনায় না আসে। সভায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনতে হবে। তাদের জবাবদিহিতার আওতায় না আনলে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করেও কোনো লাভ হবে না। এটা একমাত্র আইন যেটা বাস্তবায়নের দায়িত্ব নাগরিকদের উপর। তাই নাগরিকদেরকে ক্ষমতায়িত করা এবং নাগরিকদের সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করেন না, ছিলেন শেখ হাসিনার সহায়তাকারী। এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ডিআরইউতে আলোচনা সভায় তিনি বলেন, সরকার রাষ্ট্র সংস্কারে কি করছে তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। অন্য এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে। জিয়ামঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে চক্রান্ত করে যাচ্ছে পতিত আওয়ামী সরকারের প্রেতাত্মারা। পরাজিত শক্তি তারা বুঝছে না, তারা হয়তো একটা সাবরাইজ করার চেষ্টা করবে। কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। দুপুরে ডিআরইউতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার কেবল ছাত্রদের নয়, সকলের। সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আগস্ট বিপ্লবকে ধারণ করেন। বিগত সরকারের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারের উপর ভর করেছে দাবি করে নেতারা বলেন, রহস্যজনক কারণে ছাত্র জনতা হত্যার সঙ্গে জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। তাদের অন্তত ২-৪ হাজার মানুষ আছে যারা হাজার কোটি টাকার মালিক। একজন টাকাওয়ালাই কালো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে? আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ের একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? তারা সন্ত্রাস করছে, যারা গণহত্যায় জড়িত, আজকে সেই সমস্ত তারা কোথায়? এখন পর্যন্ত কোনো অ্যাকশন দেখলাম না। জোবাইদুল কাদেরকে গ্রেপ্তার করার জন্য কি ব্যবস্থা না হয়েছে? জনগণের নির্বাচিত সরকারই পারে ৭১-এর চেতনার বাস্তবায়ন ঘটবার জন্য। আমরা এই দেশে এখনো রিগড ইলেকশন দেখতে চাই না। হাসিনার প্রেতাত্মারা এদের উপরে ভর করে আছে। পুরো পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরা এখানে আছে। ৪৮৭ জন পুলিশ কিভাবে সেনানিবাসে আশ্রয় নিল? অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলোচকরা প্রতিটি শহীদ পরিবারকে বীর ভাতা দেওয়ার দাবি জানান। ওনাদের মনে রাখা উচিত, ওনারা হচ্ছেন ট্রানজিট, ওনারা ডেস্টিনেশন না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ভোর ৩:৩০ নাগাদ প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনূস। তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্ব গাথা। নতুন বাংলাদেশ বিনির্মাণে চান সবার সহযোগিতা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার, রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। এবারে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু জ্বরে একদিনে প্রাণ গেছে আরও ৮ জনের। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২২১ জন। মৃত ৮ জনের ৫ জনই পুরুষ। আক্রান্তদের বেশিরভাগই ২১ থেকে ২৫ বছর বয়সী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে এই তথ্য। মারা যাওয়া ৫ জনই ছিলেন ঢাকা দক্ষিণ সিটি এলাকার। ঢাকা উত্তরে ১ জন, বরিশাল ও খুলনায় মারা যান আরও ২ জন। ঢাকা দক্ষিণ সিটি এলাকায় প্রকোপ সবচেয়ে বেশি, এরপরই ঢাকার উত্তর, চট্টগ্রাম এবং খুলনা বিভাগ রয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ৭৫ জনের।
জানাবো বন্যা পরিস্থিতি। আবারও পানিবন্দী তিস্তা অববাহিকার 5 জেলার লক্ষাধিক মানুষ। সীমাহীন দুর্ভোগে তারা। তলিয়ে গেছে আমনের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। নেই ত্রাণ তৎপরতাও, যদিও ত্রাণের চেয়ে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকেই চোখ তাদের। রোববার বেলা 3:30 রংপুর গঙ্গাচড়ার ইসলি গ্রামের রুবেল মিয়ার বাড়িতে দেখা গেল আঙিনায় কোমর পানি। স্ত্রী ইসমতারা খাটের ওপর চুলা তুলে রান্না করছেন। একই অবস্থা বাগেরহাট আশ্রয়ন কেন্দ্রের পাশে পানিবন্দী বাচ্চা মিয়ার বাড়িতেও। বাচ্চা তো কান দিবে, ছোট মানুষ নয়, বড় মানুষ আমরা থাকতে পারি, ছোট মানুষ তো থাকতে পারে না। একবার 3 বেলা খাই। তিস্তায় এ নিয়ে 5ম দফায় পানি বাড়ল এবার। এরই মধ্যে তলিয়েছে লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, আদিতমারি সদর, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, নীলফামারীর জলঢাকা ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট উলিপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। বাড়িতে বাড়িতে কোথাও হাঁটু, কোথাও কোমর পানি, রাস্তাঘাট বিচ্ছিন্ন। আমাদের জায়গা নাই, মনে করেন নদী তো ভাঙে গেছে, জায়গা মনে করেন জায়গা সব ভাঙে গেছে। আমরা একটা বাড়িতে 3টে পরিবার থাকি। 3-4 দিন থেকে ওই যে তলাইছে, এই পর্যন্ত ধানের উপরে এখনো 1 মাঞ্জা পানি। আমন ক্ষেত অথই পানির নিচে, ভেসে গেছে পুকুরের মাছ। এমন দুর্ভোগ আসলেও ত্রাণ বা অনুদানের প্রতি নজর নেই ভুক্তভোগীদের। চান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এখানকে 4 দিন থেকে মনে করো আমরা এইভাবে আছি, আমাদের তো কেউ দেখে না। আমরা মনে করো এখন আসি পড়ি বাবা, এখন সরকার যদি না দেখে তাহলে আমরা কি দেখব। তিস্তার পানি লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে কমলেও বিপদ সীমার উপর দিয়ে বইছে রংপুরের কাউনিয়া পয়েন্টে। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিস্তা অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ ফি বছর 3 থেকে 4 মাস এভাবেই অবর্ণনীয় কষ্টে পানির সাথে যুদ্ধ করে বসবাস করেন। তারা মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই তাদের এই দীর্ঘ দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি দীর্ঘ উন্নয়ন বঞ্চনা থেকে মুক্ত হবে রংপুর অঞ্চল। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। সুনামগঞ্জে আলাদা স্থানে বজ্রপাতে 4 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান ভোররাত থেকে বজ্রপাতের সাথে শুরু হয় বৃষ্টি। দোয়ারা বাজারের দেখার হাওরে মাছের চাই তুলতে যান জালালউদ্দিন ও জসিমউদ্দিন। বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে। অন্যদিকে জামালগঞ্জের নয়া হাওরে মাছ ধরছিলেন শরীফ মিয়া নামের এক জেলে, তিনিও বজ্রপাতে মারা যান। এছাড়া ছাতক উপজেলায় বজ্রপাতে প্রাণ গেছে সুন্দর আলী নামে একজনের। 113 বার তদন্ত প্রতিবেদন পেছানোর পর সাংবাদিক দম্পতি সাগর রনির হত্যাকাণ্ডের বিচারে এলো নতুন মোড়। নতুন করে আইনজীবী নিয়োগ দিয়েছে বাদীপক্ষ। হত্যা রহস্য উন্মোচনে সাগর রনির পক্ষে লড়বেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ শিশির মনির। জানিয়েছেন মামলার তদন্তভার পিবিআইকে দিতে আবেদন করবেন, দ্রুত নিষ্পত্তিতে আগ্রহ তার। অন্যদিকে বাদীর দাবি হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই তদন্ত করতে দেওয়া হয়েছিল র্যাবকে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 15ই অক্টোবর। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রনি হত্যার কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থাই। পুলিশ, সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। এরই মধ্যে 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট পরিবর্তন হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রনির ভাই নওশের রোমান। নতুন করে নিয়োগ দিয়েছেন আইনজীবীও। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানান হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই র্যাবকে দেয়া হয়েছিল তদন্তভার। র্যাব কিন্তু নতুন সরকার আসার পরও তারা সময় দিয়ে যাচ্ছে। এত বছর তো আমরা আসলে আশা ছেড়ে দিয়েছিলাম, শুধু ছেড়ে দিইনি, আমরা আসলে বিচার চাওয়াও মনে হচ্ছিল আমাদের কাছে একটা খুব লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছিল। যে অবস্থা ছিল আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে যেই ধরনের রেসপন্স আমরা পাচ্ছিলাম, তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে, ওই সরকার যেহেতু নেই, আমরা আসলে মনে করছি কিছু হতে পারে। নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির জানান নিম্ন আদালতে দ্রুত আবেদন করে মামলা নিষ্পত্তির চেষ্টা করবেন তিনি। মামলাটি নতুন করে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিতে আদালতে আবেদন করবেন বলেও জানান এই আইনজীবী। সবচেয়ে বড় একটা ক্লু এখানে আছে, সেটি হলো 2 জন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। যে 2 জন মানুষের ডিএনএ পাওয়া গেছে, যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে, এই 2 জন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন। যেহেতু সাগর এবং রনির তাদের মৃতদেহের সঙ্গে এই ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে, সুতরাং সায়েন্টিফিক এভিডেন্স
এবং সায়েন্টিফিকভাবে এটিকে ইনভেস্টিগেট করলে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব, এটির উপর আমরা জোর দেওয়ার চেষ্টা করব। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে সাগর রনির লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। এবার চট্টগ্রামে ওমর গনি এমইএস কলেজের ছাত্রদের দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হলো ক্যাম্পাস। 3 দিন আগে পাশের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের পর এবার নিজেরাই সংঘাতে জড়ালো, যদিও এই জন্য তারা দুষছে বহিরাগতদের। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 দিন আগে সংঘর্ষের ঘটনার সমাধান নিয়ে ওমর গনি এমইএস কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা চলাকালে এক পক্ষ শিক্ষার্থীদের উপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় চলে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হয় বেশ কয়েকজন। ঘটনার জন্য বহিরাগতদের দুষছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উস্কানিমূলক পোস্টের কারণে উত্তেজনা বেড়েছে। আজকে কিছু বহিরাগত এসে কলেজে একটা গন্ডগোল ভেজাল সৃষ্টি করছে এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সবাইকে ডাকা হয়েছে যাতে একটা সমাধান হয়। আমাদের কলেজে কোনো বিশৃঙ্খলা করতে চাচ্ছিলাম না। সো ওই সময় আমাদের বহিরাগত কিছু বাইরের প্লাবান ঢুকে আমাদের কলেজে ওরা মারামারি করছে। আমরা এখানে দাঁড়া রয়েছি, তো আফসারা বাসি মনে করেন এখানে বাজি গেছে যে আফসারা বাসি আমার হাত ধরে টান দিয়ে দিচ্ছে। এটা নিজেদের মধ্যে। আমি তো এগুলোর মধ্যে না, আমি সাধারণ ছাত্র, তাদের ভালোর জন্য, তাদের কলেজ যাতে সুষ্ঠুভাবে চলতে পারে আমরা ট্রাই করতেছি একটা স্টুডেন্ট হিসাবে, কিন্তু তারা তো আমার এটা দেখলো না, আমার উপর হামলা করলো। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় এমইএস কলেজ কর্তৃপক্ষ। 2 কলেজের প্রিন্সিপাল স্যাররা নিজেরা কথা বলেছেন, আজকেও বসবেন। তো স্টুডেন্টদের মধ্যে একটু উত্তেজনা ছিল, এটা এখন মনে হয় নিউট্রালাইজ হয়ে গেছে। স্যাররা কথা বলতেছেন স্টুডেন্টদের সাথে। সুন্দর সম্পর্ক এবং পরিবেশ রাখার জন্য, লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ রাখার জন্য সবাইকে শান্ত থাকতে হবে। আমরা কলেজ চালু রাখবো এবং আমাদের সুন্দর সমাধান হয়েছে। আগামীতে যাতে কলেজের পরিবেশটাকে, লেখাপড়া পরিবেশটাকে সবাইকে সেভাবেই চলতে হবে। জাকির হোসেন সড়কে 2টি স্কুল কলেজ পাশাপাশি, যেখানে সংঘাত নয়, সুন্দর পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা। সুন্দর শৃঙ্খলাবদ্ধ একটা কলেজ চাই, এগুলো যেন সামনে না হয়, ওইটা একটা পদক্ষেপ নেয়। ক্যাম্পাসের মধ্যে স্কুল বলেন, কলেজ বলেন, এখন পরিবেশটা অনেক খারাপের মধ্যে চলে আসছে। আমরা চাই সবাই শান্তিভাবে পড়াশোনা করুক, সকলে যেন মিলেমিশে থাকুক, এটাই যাচ্ছে। শান্তিপূর্ণ ক্যাম্পাস চাচ্ছি আমরা। এর আগে গত বৃহস্পতিবার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর গায়ে বল পড়াকে কেন্দ্র করে ওমর গনি এমইএস কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। এর আগে মামলায় রায়হান নামে আরেক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ। গেল 18 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফা পিটুনির শিকার হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। শামীম মোল্লা হত্যা মামলার একজন আসামি সাইফুল ইসলামকে আমার এই পুলিশ তদন্ত এবং এই মামলার আয়ু অলোক কুমারদের নেতৃত্বে ঢাকার ডিএমপি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে ফ্যাসিজম যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সাথে গণমাধ্যমকে শক্তিশালী করতে একটি কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। নতুন যুগে যোগাযোগ নীতি, টেকসই ও মুক্ত মিডিয়ার সন্ধানের শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম শক্তিশালী করতেই নীতিমালা করা হবে। পূর্বের মতো এসব নীতিমালার মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হবে না বলেও জানান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টাকে কটূক্তি করায় মামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ফেক নিউজের কারণে সরকার অস্বস্তিতে পড়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সরকারের প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। আমি নেপালের উদাহরণ দেব। নেপাল হচ্ছে স্থানীয়ভাবে যেরকম এটা রিলেভেন্ট হবে, এট দ্য সেম টাইম অনেকেই আসলে যোগ্যতার ক্যাটাগরিতে আর উত্তীর্ণ হতে হাতে প্রথমত এনাফ লোক নেই এবং অনেকে ভাবছেন হয়তো কমিশন এটা আরো বেশি নিয়ন্ত্রণ আনবে কিনা, আরো বেশি নীতিমালা তৈরি করবে কিনা, বা গণমাধ্যম মুক্ত গণমাধ্যমের জন্য আরো বেশি বাধার কারণ হবে কিনা। যদি ইতিবাচক
কোনো রেকমেন্ডেশনসগুলো আসে এবং তার যদি একটা পজিটিভ সাপোর্ট সমাজের পুরো ব্যাপ্ত যত সামাজিক শক্তি আছে তারা যদি সমর্থন দেন তাহলে একটা সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে পারে। বিগত সরকার কতগুলো কালো আইন করেছে, ডিজিটাল অ্যাক্ট, এতগুলো আইন কানুনের মধ্য দিয়ে সাংবাদিকরা সবসময় এক ধরনের ভীতিকর অবস্থার মধ্যে। আমরা মনে করি যে এই আইন সংস্কার করা জরুরি। মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করেছে ইসরায়েল। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এই মন্তব্য করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। প্রায় 1 বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান তিনি। রক্তপাত বন্ধ এবং অবিলম্বে নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান আবদেলাত্তি। একই দিন জাতিসংঘে তেল আবিবের সমালোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও। সাধারণ পরিষদের ভাষণ শেষে এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড আখ্যা দেন তিনি। Я понимаю, господин Трамп говорил в какое-то время на Ближнем Востоке, они хотят руководить и... লাল ফিতার দৌরাত্মে আটকে যাচ্ছি, ফেসবুকে পোস্টের বিষয়টি স্বীকার করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেছেন জনগণের কাতারে থেকে কাজ করতে চান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। সাকিবের নিরাপত্তা ইস্যুতে বলেন, খেলোয়াড় হিসেবে সাকিবকে যতটুকু নিরাপত্তা দেওয়া যায় দেওয়া হবে, কিন্তু শেখ হাসিনার নিরাপত্তাও দেওয়া যায়নি, সেই বাস্তবতাও আছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাব বলছে এই মুহূর্তে দেশের 98% শিল্প কলকারখানা চালু আছে। 9টির মতো তৈরি পোশাক কারখানার বেতন বাকি আছে। কাজ চলছে শ্রমিকদের 18টি দাবি বাস্তবায়নের। 40 লাখ শ্রমিককে আনা হবে রেশনের আওতায়। গ্রামীণফোন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ফান্ডে 24 কোটি টাকার চেক প্রদান করে। এই অনুষ্ঠান হয় সচিবালয়ে। অনুষ্ঠানে জানানো হয় 1050 কোটি টাকা শ্রমিকদের ফান্ড আছে, স্বচ্ছভাবে বিতরণ করা হবে। আগামী 1 তারিখ আমরা আশুলিয়ায় আমরা উদ্বোধন করব টিসিবির যে পণ্য সেটি শ্রমিকদের বিতরণের জন্য, এবং আমরা এটা টিসিবির যে পণ্য যেটা আমাদের সাধারণভাবে যে 1 কোটি পরিবার, এটার সাথে এই উদ্যোগটা হলো অলমোস্ট এই নেটওয়ার্কটা 40 লক্ষ শ্রমিকের কাছে আমরা এক্সপ্যান্ড করব। সম্প্রতি ফেসবুকে লাল ফিতার দৌরাত্ম্য নিয়ে পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন তিনি। আমি পোস্ট দিয়েছিলাম মূলত লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি। তো লাল ফিতার দৌরাত্ম্য তো আমরা ছাত্র জীবনে পড়াশোনা করে এসেছি। লাল ফিতার দৌরাত্ম্যের কারণে জনগণের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য, এবং আমরা ওই জনগণের কাতারে থেকে আসলে কাজ করতে চাই, এবং একই সাথে যেই আমলাদেরকে নিয়েও যেই এরকম একটা ব্যাপার আছে যে তাদের সাথেও জনগণের দূরত্ব, সেটা কমিয়ে আনার জন্য আমরা কাজ করব। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যুতে বিসিবি সভাপতির বক্তব্য নজরে আনা হয় উপদেষ্টা আসিফের। জানান, খেলোয়াড় হিসেবে যতটুকু নিরাপত্তা প্রয়োজন পাবেন তিনি। ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে। তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয়াই আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। উপদেষ্টা বলেন, খেলোয়াড়দের বিদেশে যেতে যে সরকারি অনুমোদন লাগে তা দ্রুততম সময়ে দিয়ে দিচ্ছেন তিনি। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় সৌদি ও বাংলাদেশের মধ্যে একটি কাঠামো তৈরির আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। ঢাকায় সৌদি দূতাবাসে দেশটির জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, পরিবর্তিত বাংলাদেশের লক্ষ্য অর্জনে সৌদি আরব সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া সৌদিতে আরও শ্রমিক নেওয়ার জন্য ওয়ার্কিং ভিসার সংখ্যা বাড়াবে দেশটি। আয়োজনে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফরে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। Our two nations have also identified new areas of collaboration, particularly in areas of skill development, infrastructure development, education, agriculture, and environment. We eagerly anticipate the upcoming visit of Crown Prince Mohammed bin Salman to Bangladesh, an event that promises to further enhance the momentum of our bilateral relations. We, the embassy, issued more than
1,151 working visa, and we will continue to welcome more. I'm pleased also to announce that this year we successfully organized Hajj for over 85,000 Bangladeshi pilgrims. আতঙ্কে দিন কাটছে লেবাননে বসবাসরত 1 লাখেরও বেশি বাংলাদেশির। জীবিকার তাগিদে পাড়ি জমানো প্রবাসীদের অনেকেই এখন প্রাণ বাঁচাতে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। সবচেয়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলে কর্মরত প্রায় 250 বাংলাদেশি এখন অবস্থান করছেন আশ্রয় শিবিরে। সেখানেও ভয় আর আতঙ্কে দিন কাটছে তাদের। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানো প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। লেবানন প্রবাসী বাংলাদেশি হাসান ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে কাতরাচ্ছেন একটি আশ্রয় শিবিরে। এখন রীতিমতো নরককুণ্ড লেবানন। দক্ষিণাঞ্চলে শুরু করা আগ্রাসন এখন পৌঁছে গেছে রাজধানী বৈরুতেও। ভয় আর আতঙ্কে দিন কাটছে সেখানে বসবাসরত বাংলাদেশিদের। হিজবুল্লাহর অবস্থানের হামলার কথা বললেও নির্বিচারে টার্গেটে পড়ছে বেসামরিক ঘরবাড়ি, স্থাপনা। স্থানীয়দের পাশাপাশি আশ্রয় শিবিরে অবস্থান করছেন অনেক বাংলাদেশিও। খুবই সংকট, বোমা হামলা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, কিন্তু আমাদের এই জায়গায় 250 লোক আছে, আমরা খুব অনেক কষ্টে আছি। সরকারের কাছে একটা আবেদন, আমাদের এই প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। সবচেয়ে বেশি ইসরায়েলি আগ্রাসনের সাক্ষী লেবাননের দক্ষিণাঞ্চল। জীবিকার তাগিদে সেখানে বসবাসরত প্রায় 300 বাংলাদেশি এখন আশ্রয় নিয়েছেন সাইতা জেলার এই আশ্রয় শিবিরে। আমি এখানে আসি একটা আশ্রয়কেন্দ্রে, এখন আমার কাছে চলার মতন আমার টাকা পয়সা নেই, খাবার টাবারের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা সাহায্য চাইছি, আমাদেরকে যদি সাহায্য করা হয় এই বাংলাদেশি ভাইদেরকে খাবার জন্য। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ, জানিয়েছে দূতাবাস। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস হতে সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে বর্তমানে বাস করছেন লাখের বেশি বাংলাদেশি। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানাতে লেবাননের রাজধানী বৈরুত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবু সাহা। বাবু, আপনার রিপোর্টটি দেখছিলাম, এখন আসলে লেবাননের সার্বিক অবস্থা কি এবং বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে আসলে বাংলাদেশিদের সহায়তায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আজ রবিবার, আজকেও কিন্তু লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি আক্রমণ হয়েছে এবং সেখানে প্রায় শতাধিক মানুষ সেখানে প্রাণ হারিয়েছে এবং অনেক মানুষ সেখানে আহত হয়েছে। তা আক্রমণ এখনো জারি রয়েছে। তবে ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তিনি এক ভিডিও বার্তায় প্রবাসীদের পাশে থাকতে ব্যক্ত করেছেন এবং পাশাপাশি দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেছেন। দূতাবাসের তথ্য অনুযায়ী যে এখন পর্যন্ত প্রায় 2000 প্রবাসী বাংলাদেশি তারা নিরাপদ আশ্রয়ে তারা বৈরুতে আশ্রয় নিয়েছে এবং ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস আর বিভিন্নভাবে তারা বিভক্ত হয়ে তারা বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর নিয়েছেন, আশ্রয় কেন্দ্রগুলো তারা পরিদর্শন করেছেন এবং সেখানে কি বাংলাদেশিদের কি ধরনের সমস্যা সেগুলো চিহ্নিত করেছেন, পাশাপাশি তাদের মধ্যে খাবার বিতরণ করেছেন এবং এই কার্যক্রম দূতাবাসে চলমান থাকবে বলে তারা নিশ্চিত করেছেন। তাছাড়া যে সকল প্রবাসী যদি কোনো সমস্যায় ভোগে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসকে জানানোর জন্য বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতি অনুরোধ জানিয়েছে। তবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং দূতাবাস ইতিমধ্যে কিন্তু আশ্রিত বাংলাদেশিদের ব্যাপারে তারা সার্বিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দূতাবাসও এই সংকটময় মুহূর্তে বাংলাদেশিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। বাবু সাহা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও সাবধানে থাকবেন এবং আমাদের নিশ্চয়ই আরো আপডেট জানাবেন। সংযুক্ত আরব আমিরাতে স্বল্প আয়ের প্রবাসীদের জন্য চালু হয়েছে ইন্ডাস্ট্রিয়াল লেবার কমিউনিটি মার্কেট। দেশটির শারজাহ প্রদেশে 400-র বেশি দোকান নিয়ে চলছে নিত্যপণ্যের এই বাজার। শাকসবজি, ফলমূলের পাশাপাশি এখানে পাওয়া যায় বাংলাদেশি বিভিন্ন পণ্য। সংযুক্ত আরব আমিরাতের এই বাজার পরিচিত বাঙালি বাজার হিসাবে, কারণ এই বাজারের অধিকাংশ দোকান, কর্মচারী, মালিক বাংলাদেশি, এমনকি খদ্দেরও বাংলাদেশি। দেশটির শারজাহ প্রদেশে 10 নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় চালু করা হয়েছে এই লেবার কমিউনিটি মার্কেটটি। আমিরাত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মনির হোসেন আর মোহাম্মদ বশিরের উদ্যোগে চালু হয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার স্থানীয় সময় বিকেলে করা হয় বাজারের উদ্বোধন।
তো আমি চিন্তা করলাম আমি এমন একটা কিছু করতে চাই যেখানে 200-250 মানুষের কর্মজীবন ওইখানে কর্মসংস্থান মিলতে পারে। চিন্তা করলাম আমি একটা মার্কেট বানাবো, একটা কমিউনিটি মার্কেট বানাবো। ওই মার্কেটের মধ্যে ফ্রুটস, ভেজিটেবলস, মাছ, মাংস, কাপড় চোপড়, মানে একের ভিতরে সবকিছু থাকবে। এখানে অনেক মানুষ আছে স্বল্প স্যালারিতে থাকে এরা, তো তার জন্য আমি এই মার্কেটে তারা যেন স্বল্প টাকায় স্যালারি এখান থেকে বাজার করে তাদের কিছু টাকা যেন এখানে সেভ করতে পারে, সেভ করে যেন বাংলাদেশের রেমিটেন্স হিসেবে পাঠাতে পারে। যারা নিম্ন আয়ের লোক এখানে যারা আছে প্রবাসীর মাধ্যমে, এটা তাদের জন্য এই মার্কেটটা। এখানে অন্যান্য মার্কেটের তো সুপার মার্কেট থেকে জিনিসের দাম কম, তো আশা করি এখানে যারা আছে বাংলাদেশি তারা অবশ্যই এখানে আসবে। এই উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে দেশটিতে বসবাসরত অন্তত 300 প্রবাসী বাংলাদেশি। স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করে রীতিমতো লাভবান হচ্ছেন তারা, অবদান রাখছেন রেমিটেন্স খাতেও। পান, মেজবান, অন্যান্য যেসব কোম্পানি আছে বাংলাদেশের, আমরা ওসব সামান বিক্রি করি এবং কি খোলা আইটেমও আছে আমাদের কাছে। এখানে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি কাস্টমার আসে বেশি। বাঙালি মার্কেট দিচ্ছে এটা, এখানে মার্কেটের থেকে সবসময় অনেক দাম কমে পাইবেন, 50% ডিসকাউন্টের সাথে, ঠিক আছে, অনেক সব কিছু দাম কম। 20,000 স্কোয়ার মিটারের এই মার্কেটে দোকান রয়েছে 4 শতাধিক। সেসব দোকানে মেলে দেশি বিদেশি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ওমানের রাজধানী মাস্কাটে আল রাহা গ্রুপের উদ্যোগে বাংলাদেশি সহ বিশ্বের নানা দেশের ব্যবসায়ীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। শুক্রবার স্থানীয় এক রেস্তোরাঁয় করা হয় এই আয়োজন। আল রাহা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সহসভাপতি আজিমুল হক বাবুলের উদ্যোগে আয়োজন করা হয়। এতে অংশ নেয় দেশটিতে বসবাসরত প্রবাসীরা। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক, গালফ এক্সচেঞ্জের সিইও ইফতিকারুল হাসান চৌধুরী, ওয়ার্ল্ড সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী, ওমান আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল সহ আরও অনেকেই। বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন তিনি। মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এই সফরে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদী কূটনীতিকরা। আগামী 4 অক্টোবর বাংলাদেশ আসার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এদিকে মালয়েশিয়া থেকে সাজা শেষ করে দেশে ফিরেছে 22 প্রবাসী বাংলাদেশি। শুক্রবার দেশটির জোহর রাজ্য থেকে দেশে পাঠানো হয় তাদের। বিবৃতিতে দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আইন অনুযায়ী সাজা শেষে দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই করে সকল অভিবাসীদের ফেরত পাঠানো হয় নিজ নিজ দেশে। বাংলাদেশের পাশাপাশি ফেরত পাঠানো হয় ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ফিলিপাইনের বহু অবৈধ অভিবাসীদের। পুনরায় অনুপ্রবেশ ঠেকাতে সকল অভিবাসীদের কালো তালিকাভুক্ত করেছে দেশটির প্রশাসন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির জোহর বাহারু শহরে আয়োজন করা হয় 2 দিনব্যাপী মোবাইল কনসুলার ক্যাম্প সেবা। শুক্র ও শনিবার জোহরের অগ্রণী রেমিটেন্স হাউস থেকে দেয়া হয় এই সেবা। জোহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ সহ দেয়া হয় বিভিন্ন কনসুলার সার্ভিস। এই সময় সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, দূতাবাস প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মিয়া মোহাম্মদ ক্যাম উদ্দিন সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এই আয়োজনে কনসুলার সেবা নেয় দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ভেনিসে আশঙ্কাজনকভাবে সম্প্রতি বেড়ে গেছে অপরাধমূলক কর্মকাণ্ড। সম্প্রতি শহরটিতে ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত হন এক নাগরিক। তার জেরেই পালিত হয় এই বিক্ষোভ সমাবেশ। এতে অংশ নেয় ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ কয়েক হাজার মানুষ। চুরি, ছিনতাই সহ শহরটিতে বেড়েছে মাদক ব্যবসায়ীদের উপদ্রব। এ নিয়ে উদ্বিগ্ন শহরটির অধিকাংশ স্থানীয় প্রবাসীরা। এই সমাবেশে ভেনিসের মেয়র লুইজি ব্রুনারোর কড়া সমালোচনা করে স্লোগান দেন বিক্ষোভকারীরা। অবিলম্বে দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তাদের। গাজীপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে আনসার সদস্য সহ 2 নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের 7,84,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিকেল 4:30টার দিকে স্টেডিয়াম সংলগ্ন রথখোলা এলাকায় এই ঘটনা। সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম শহীদুজ্জামান জানিয়েছেন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে। সেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অন্যান্য লেনদেন হয়ে থাকে।
রোববার সারাদিন লেনদেন শেষে বিকেলে অটোরিকশা যোগে টাকা নিয়ে প্রধান শাখার উদ্দেশ্যে রওনা হন দুই ব্যাংক কর্মকর্তা আতিকা পারভিন ও ফারজানা নাজনীন। এ সময় তাদের সাথে ছিলেন দুই আনসার সদস্য। রথখোলা এলাকায় পৌঁছালে ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করে মোটরসাইকেল আরোহী 10-12 জন যুবক। পরে দুই নারী কর্মকর্তা ও আনসার সদস্যদের কুপিয়ে 7,84,000 টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। আবার আন্তর্জাতিক অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া গেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মরদেহ। রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চল থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে তথ্য। লেবাননের একটি মেডিকেল টিম ও একটি নিরাপত্তা সূত্র এই তথ্য রয়টার্সকে নিশ্চিত করে বলে জানানো হয়। তবে ঠিক কখন মিলেছে মরদেহের সন্ধান সে ব্যাপারে কিছু জানানো হয়নি। শনিবার ইসরায়েলি বাহিনী ছোড়া বাংকার ব্লাস্ট বোমায় প্রাণ হারান নাসরাল্লাহ। শক্তিশালী এই বোমার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজন খানেক আবাসিক ভবন, যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হেডকোয়ার্টার। তবে এত ভয়ঙ্কর হামলার পরও কিভাবে অক্ষত রয়েছে নাসরাল্লাহর মরদেহ তা নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। এই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।